পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। ডাব্লিউপি কনস্টেবল এখন মাঠ চলছে, আর কেপিএসআই এর মেন পরীক্ষা হয়ে গেছে। তো কেপিএসআই এর মেন্স পরীক্ষার রেজাল্টও খুব তাড়াতাড়ি চলে আসবে আশা করা যাচ্ছে, এবং ডাব্লিউপি কনস্টেবলের যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটাও এই মাসের শেষের দিকে, অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে হওয়ার সম্ভাবনা। সেই কারণে যেন হাতে একদমই বেশি সময় নেই। তাই যারা তোমরা অনেকে কন্ট্যাক্ট করছে পরীক্ষা প্রস্তুতিতে, তাদের জন্য ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে। যারা ইন্টারভিউ বা হচ্ছে কেপিএসসি এর জন্য পার্সোনালিটি টেস্টের জন্য যারা প্রিপারেশন নিতে চাও, তো যারা প্রিপারেশন নিতে চাইছো তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি এই ডিটেলসটা এখানে বলছি যে কিভাবে বা কোথায় অনলাইন বা অফলাইন কিভাবে করানো হবে সেই ব্যাপারটাও বলছি। সেই সাথে কিভাবে প্রস্তুতি নেবে বা কোন কোন জিনিসগুলো রেডি করতে হবে সেই ব্যাপারেও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো যে আগে বলে দিই যে যেটা পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন অফলাইন দুটো ভাবেই হবে। প্রথমে তবে যারা অফলাইনও করতে চাও, প্রথমে আগে অনলাইনে কিছু ডেমো বা হচ্ছে বেসিক জিনিস সেগুলো শিখিয়ে দেওয়া হবে, নোটস বা এই সমস্ত জিনিসগুলো দেখানো হবে, তারপরে হচ্ছে অফলাইনে করানো হবে। দুটো জায়গাতে হচ্ছে, একটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, আর একটা হচ্ছে বেলঘড়িয়া। এই দুটো জায়গাতে অফলাইন তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে। আর আর বলে দিই যে কোন কোন জিনিসগুলো বা কি রেডি করতে হবে। দেখো, বেশ কিছু ক্যান্ডিডেট আছে যারা তোমাদের কেপিএসআই ও রয়েছে, অর্থাৎ কেপিএসআই পার্সোনালিটি টেস্টের জন্যও করবে, আবার হচ্ছে ডব্লিউপি কনস্টেবলের জন্যও করবে। তো সেই ক্ষেত্রে দুটো যাদের আছে সমস্যা নেই, একটাতেই হয়ে যাবে। তা বেসিক পার্থক্যটাকে বলে দিচ্ছি যে ইন্টারভিউ মানে হচ্ছে সাক্ষাৎকার, এবং পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ব্যক্তিত্ব পরীক্ষা এমন একটা পরীক্ষা যার মাধ্যমে কোনো ব্যক্তির সেই কাজের সঙ্গে সম্পর্কিত যোগ্যতার পরীক্ষা নেওয়া হয়। এবার ইন্টারভিউ প্রক্রিয়াটা সাধারণত কি হয় যে যেগুলো নন গ্রাজুয়েট লেভেল সেইগুলোর ক্ষেত্রেই নেওয়া হয়। এখানে খুব একটা যে আহামরি কিছু পারফরমেন্স দেখাতে হয় না, মোটামুটি একটা পোশাক পরিচ্ছদ সম্পর্কে ধারণা বা স্বভাব সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা এগুলো যাচাই করা হয়। কিন্তু পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে এইগুলোর পাশাপাশি তার যে ইন্টেলিজেন্স অর্থাৎ যে বুদ্ধিমত্তা বা সে কতটা আত্মবিশ্বাসী, তার ব্যক্তিত্ব বা হচ্ছে বিচক্ষণতার পরীক্ষাটা পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে না হয়। মানে ইন্টারভিউয়ের তুলনায় পার্সোনালিটি টেস্টটা আরেকটুকু বেশি কঠিন বলতে পারো, বা এখানে আরেকটুকু বেশি যোগ্যতার পরিচয়টা দিতে হয়। তবে দুটোর ক্ষেত্রেই দেখো যে পোশাকের ব্যাপার, যেটা পুরুষদের ক্ষেত্রে হালকা কালারের ফর্মাল শার্ট পরে যেতে হবে। এমনি যেটা সাদাও পরতে পারো, অন্য কালারও পরতে পারো, হালকা যেন হয়, এক কালার হলেই বেশি বরং ভালো হয়। কালো প্যান্ট তার সঙ্গে, এবং হচ্ছে জুতো, এবং হচ্ছে বেল্ট। আর কেউ ক্লিন শেভ করে যেতে পারো, বা যারা ক্লিন করো না মনে করলে ট্রিম শেভ করতে পারো, চুল ছোট করে কাটতে হবে। মহিলাদের ক্ষেত্রে যেমন পুরুষরা যেমন পরে প্যান্ট শার্ট সেটাও ব্যবহার করতে পারে, বা চুড়িদার বা শাড়ি যেটাই পরবে সেটা ফর্মাল যেন হয়, চুল বাঁধা থাকবে, পা ঢাকা জুতো থাকবে। গহনা, ব্রেসলেট বা ট্যাটু এটা ছেলে মেয়ে উভয়ের পক্ষে বলা হচ্ছে কেউ কিছু পরিধান করবে না। কি কি বিষয় না যেতে হয়, দেখো যে নিজের জেলা সম্পর্কে খুব ভালোভাবে জানা উচিত। নিজের জেলা সম্পর্কে দেখো একটা জিনিস যে প্রতিনিয়ত যে ইন্টারভিউ এর প্রক্রিয়া, যেহেতু একটা ইন্টারভিউ প্রক্রিয়া অনেকদিন চলতে পারে, হয়তো দেখা গেলো যে 2 সপ্তাহ ধরে চলছে। তো প্রথম দুদিন যে প্যাটার্নটা হলো, দেখা গেলো পরের দিন সেই প্যাটার্ন চেঞ্জ করে দিল, এরকমটা হতে পারে। একবার কি দেখা যায় যে হয়তো যার যেটা সাবজেক্ট সেই সাবজেক্ট নিয়ে প্রশ্নগুলো, পরের বার দেখা গেলো হয়তো যার যেটা সাবজেক্ট সেই সাবজেক্ট বাদ দিয়ে অন্য সাবজেক্ট, কারো হয়তো ম্যাথ আছে তাকে ইতিহাস থেকে কোশ্চেন করা হলো, কারো হয়তো ইতিহাস আছে তাকে সায়েন্স থেকে কোশ্চেন করা হলো। হঠাৎ কোনো ঠিক থাকে না। পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ যে ব্যাপারটা হলো, সেটা কোথা থেকে কি প্রশ্ন আসবে সেই ব্যাপারটা কেউ বলতে পারে না। আসল ব্যাপারটা হচ্ছে তুমি ওই সিচুয়েশনটাকে কিভাবে দক্ষতার সঙ্গে হ্যান্ডেল করছো, সেটাই হচ্ছে আসল ব্যাপার। কিন্তু তবুও মোটামুটি ভাবে আমাদের তৈরি থাকতে হয় তা নিজের জেলা সম্পর্কে জানা, নিজের সাবজেক্ট, তুমি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছো সেই বিষয়টার উপরে জ্ঞান থাকা দরকার। কিছু সাধারণ জ্ঞান, মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত আমাদের সাধারণ জ্ঞান আছে, সাম্প্রতিক ঘটনাবলী, এবং হচ্ছে ইংলিশে বেসিক নলেজ। হয়তো একটা ট্রান্সলেশন করতে দেওয়া হলো, বা বললো যে এই টেন্সের গঠনটা কি, এরকম প্রায় জিজ্ঞাসা করা হয়। মানে মোটামুটি একটা ইংলিশের নলেজ আছে কিনা সেই জিনিসটা জানতে যাওয়া, মানে দেখতে চাওয়া হয়। এবং ঘরে কিভাবে কি ঢুকবে না ঢুকবে সেই ব্যাপারটা আমি সম্পূর্ণ, যারা যখন পেড কোর্সে যুক্ত হয়ে যাবে সেখানে সবকিছু বলে দেবো। তবে একটা জিনিস বলি যে ইন্টারভিউ ক্র্যাক করা বা ভালো নাম্বার পাওয়ার একটা যেটা বেসিক ফান্ডা, সেটা হচ্ছে আত্মবিশ্বাসী হওয়া। ঠিক আছে, আত্মবিশ্বাসী হওয়া, যে নিজের প্রতি কনফিডেন্স রাখা। ওখানে তুমি যদি ভয় না পাও, জেনে রাখো তুমি যদি ঠিকঠাক ভাবে হাত পা না কেঁপে যদি ফেস করে আসো, জাস্ট বাঘের সামনে গেলে আবার ফিরে চলে এলে, এই জিনিসটা যদি করতে পারো, তাহলে ধরে রাখো যে ইন্টারভিউ 15-র মধ্যে তোমার 7-8 নাম্বার পাক্কা। ঠিক আছে, 7 থেকে 8 নাম্বার। তুমি যদি অন্য আর প্রশ্নের উত্তর নাও দিতে পারো, তাহলে 7-8 নাম্বার পেয়ে যাবে।
2 নম্বর হচ্ছে আই কন্ট্যাক্ট, অর্থাৎ চোখে চোখ রেখে কথা বলা, আই কন্ট্যাক্ট করাটা, এটা হচ্ছে ভীষণ জরুরি। আর যে উত্তরগুলো দেবে সেইগুলো যেন মুখস্থ করা বা হচ্ছে অতিরঞ্জিত না হয়, মুখস্থ করা বা অতিরঞ্জিত যেন না হয়। একদম সোজা সাপটা সহজ সরল ভাবে নিজের ভাষায় বলবে, যেন তুমি ওই মুহূর্তে সেই সময়েই কোশ্চেনটার আনসার দিচ্ছ, এরকম যেন মনে হয়। যেমন দু একটা কোশ্চেন, যে পুলিশে কেন আসতে চাও, অনেকে যেমন অতিরঞ্জিত করে বলে খাঁকি ড্রেস অমুক তমুক, ছোটবেলা থেকে স্বপ্ন টপ্ন এই সমস্ত কিছু বলে। কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে তো জানো যে বেশিরভাগ ক্যান্ডিডেটই সবাই যে পুলিশ বলে নয়, যে কোনো একটা গ্রুপ সি ডি ই এফ গ্রুপে যে কোনো একটাকে চাকরি ফেলে বাঁচে, যে চাকরির পেছনে ছুটে বেড়াচ্ছে। তো সেই হিসাবে যার স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল, যার ব্যাংকে চাকরি করার কথা ছিল, যার মাস্টার হওয়ার ছিল, সেও এখন অভাবে মানে কি হচ্ছে যে বেকারত্বের জ্বালায় কি করছে, যে ছুটছে। তো সেই কারণে সেইভাবে আমার মনে হয় যে বইয়ে যেইভাবে উত্তর লেখা থাকে সেইগুলো না বলে নিজের মতো করে বলা, যে সমাজে নিজের একটা পরিচয় করে নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের পরিবারকে সাপোর্ট করার পাশাপাশি কর্তব্যপরায়ণ একটা হচ্ছে নাগরিক হতে চাই। এরকম একটা বলতে পারো যে ব্যাপারটা সবার, দেখো যে 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 যেটাই করছো না কেন, যে যে ডিউটি করো না কেন, প্রত্যেকটা ডিউটিতেই তোমার কর্তব্য লুকিয়ে থাকে। অর্থাৎ তুমি যদি একজন আর্মি হতে চাও তাও হচ্ছে দেশের সুরক্ষা, এখানে যদি হতে চাও ইন্টারনাল সুরক্ষা প্রদান করছো, তুমি যদি টিচার হতে চাও তাও তুমি পড়াচ্ছ। মানে যে পেশাই হোক না কেন, সব পেশারই একটা দায়িত্ব কর্তব্য রয়েছে। তো সেটাই তুমি বলতে চাও, সেটাই করতে চাও। এবং সেই সঙ্গে অবশ্যই নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে হবে, বা হচ্ছে সমাজকে মানে পরিবারকে সাপোর্ট করা, বা নিজের রোজগারও দরকার নিজের জীবনে চলার জন্য, সেই জিনিসটাও বললে অনেকটা কি হবে, রিয়েলিস্টিক হবে ব্যাপারটা। কোনো নেগেটিভ কথা বললে যেমন হয়তো তোমার ঘুষ নেওয়ার ব্যাপার ট্যাপার, এগুলো এড়িয়ে যাওয়া ভালো, আমার জানা নেই। বা যদি কোনো পলিটিক্যাল ব্যাপার নিয়ে বলে, ঠিক আছে, যে কোন রাজনৈতিক দলকে তুমি সমর্থন করো বা কিছু, এইগুলো যেমন একটা জিনিস বলতে পারো যে এইগুলো আমার ব্যক্তিগত ব্যাপার, এইগুলো আমি বাইরে বলতে চাই না, ঠিক আছে। এরকম কিছু বলতে পারো, তবে এটা বলবে যে আহ, যে ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, তবে আমার এলাকায় বা যে যে আমার কনস্টিটিউশনে যে দাঁড়াবে, ঠিক আছে, সেই ব্যক্তিকে মানে যে ব্যক্তিকে, সে যে দলেরই হোক না কেন, সেই ব্যক্তিকে যদি আমার পছন্দ হয়, তাহলে সেই ব্যক্তিকে আমি দেবো, মানে কোনো রাজনৈতিক প্রতীক দেখে নয়, যে সেই যে জনপ্রতিনিধি হয়ে দাঁড়াচ্ছে তাকে দেখে দেবো, এরকম ভাবে এটা বলতে পারো। সেটা অনেক জনের মধ্যে অনেক রকম উত্তর হতে পারে, কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক দল বা কিছু এরকম জিনিস না বলাই ভালো। এবার যেমন অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে যেমন গ্র্যাজুয়েশন তো থাকছেই, তাহলে বলতে পারে অনেকে যে গ্র্যাজুয়েশন আছে তা কনস্টেবলে আসতে চাইছে কিনা, এইসব বললে অবশ্যই বলবে যে হ্যাঁ, বলবে যে না, আমি কনস্টেবলেই থাকতে চাই, এরকম কখনো কথা কথা বলবে না। হ্যাঁ, একটা জিনিস, তবে ডিপার্টমেন্টে আছো, ডিপার্টমেন্টেরই হায়ার জিনিসের জন্য চেষ্টা করছো, সেই দিকটা বলতে পারো। যে হয়তো তুমি বললে যে ডিএড আছে, বিএড আছে কিনা, প্রাইমারি পেলে বা হাই স্কুলে পেলে যাবে কিনা, এই সমস্ত কিছু বলতে চাইবে। তো সেই ক্ষেত্রে এটা বলতে পারো যে হয়তো ডিএলএড বা বিএড করিনি, করলেও হয়তো বললে যে করিনি, আমি গ্র্যাজুয়েশন করেছি, এখন বর্তমানে এটা বলতে পারো যে প্রস্তুতি চলছে। হয়তো তুমি গ্র্যাজুয়েশন করেছো, কনস্টেবল এখন পরীক্ষার ইন্টারভিউ দিতে গেছো, তো বলো যে প্রস্তুতি চলছে, সুযোগ পেলে সামনে পরীক্ষা দিয়ে এসআই হতে চাইবো, বা নিষ্ঠার সাথে ডিউটি পালন করে প্রমোশনের মাধ্যমে এসআই পাওয়ারও চেষ্টা করব। অবশ্যই হায়ার র্যাঙ্কে পৌঁছানো সবার একটা ডিজায়ার থাকে, এবং সেটা ভালো জিনিসও, বলবে অবশ্যই যে হ্যাঁ, অবশ্যই চাইবো। আর এই জিনিসটা নিয়ে প্রায়ই কোশ্চেন করা হয়েছে অনেকবার, সেটা হচ্ছে পুলিশের কাজ সম্পর্কে, যে পুলিশের যে ডিউটি সেই কাজটা ইংলিশে বলতে বলা হয় অনেক সময়। তো চার পাঁচটা এরকম সেন্টেন্স মুখস্থ করে যেতে পারো, যে পুলিশ আর দ্য সেভিয়ার অফ দ্য সোসাইটি, দে পারফর্ম দ্য ডিউটিজ ইন হুইচ লজ হ্যাজ অ্যাসাইন্ড। অর্থাৎ পুলিশ হচ্ছে সেভিয়ার অফ দ্য সোসাইটি, সমাজের রক্ষাকর্তা। দে পারফর্ম দ্য ডিউটিজ ইন হুইচ লজ হ্যাজ অ্যাসাইন্ড, অর্থাৎ তারা যে ডিউটি বা কর্তব্য পালন করে আইন মেনে। দে আর এন্ট্রাস্টেড টু প্রোটেক্ট দ্য পাবলিক এগেনস্ট ভায়োলেন্স, ক্রাইম অ্যান্ড আদার হার্মফুল এফেক্টস। তাদের উপর প্রতিস্থাপন করা হয় টু প্রোটেক্ট দ্য পাবলিক, জনসাধারণকে রক্ষা করার, ভায়োলেন্স, অহিংসা, বা হচ্ছে ক্রাইম, তারপরে হচ্ছে আদার হার্মফুল এফেক্টস, অন্যান্য খারাপ প্রভাবের দিক থেকে তাদেরকে প্রোটেক্ট করা মানে রক্ষা করা দায়িত্ব অর্পিত থাকে। ইভেন ডিউরিং দ্য প্যান্ডেমিক দে এক্সিকিউট দেয়ার ডিউটিস, মানে প্যান্ডেমিকের সময় তারা কি করে, যে তারা তাদের কর্তব্য পালন করে, এরকম ভাবে বলতে হবে। তো বাকি যে সমস্ত জিনিস কিভাবে কি করবে না করবে, সেই সমস্ত জিনিস অবশ্যই পরীক্ষা প্রস্তুতি জয়েন করলে জেনে যাবে। যারা দূরের ক্যান্ডিডেট, যারা আসতে পারবে না, অফলাইনে অনলাইনেও করে নিতে পারবে, সবকিছু বলে দেওয়া হবে ভিডিও ক্যামেরার মাধ্যমে। তোমরা ঠিকঠাক বাড়িতে পজিশন দিয়ে ক্যামেরা অন করে দিয়ে চেয়ার টেবিল সাজিয়ে করতে পারো, নিজে নিজে বাড়িতে প্র্যাকটিস করে নিতে পারো এখান থেকে দেখে। আর যারা বহরমপুর বা বেলঘড়িয়াতে আসতে চাইছো, আসতে পারবে অবশ্যই, সেখানে তো এলে ভালোই হয়।
তো একটা জিনিস যে তোমাদেরকে ভিডিও করতে পারিনি দুদিন আগে, তার কারণটা হচ্ছে গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো গলাটা ধরে গেছে, ভীষণ ঠান্ডা লেগে গেছে, সেই জন্য করতে পারিনি। তো অনলাইনে যে ক্লাসটা, আগে অনলাইনে শুরু করে দেওয়া হবে। অনলাইনে যে ক্লাসটা মোটামুটি 20 তারিখের মধ্যে শুরু করে দেওয়া হবে, মঙ্গলবারের মধ্যে 20 তারিখ, 20 জানুয়ারি শুরু করে দেওয়া হবে। আর যেহেতু 22 তারিখ পর্যন্ত অনেকের মাঠ রয়েছে জানি, কিন্তু এই দিকে হচ্ছে বেশ কিছু ক্যান্ডিডেট তোমাদের অস্থিরতার জন্য, যে প্রচুর ক্যান্ডিডেট কন্ট্যাক্ট করছো যাদের মাঠ হয়ে গেছে অলরেডি, যারা পাস করেছো, সেই কারণে জন্য ভাবলাম যে শুরু করে দিই। যারা 22 তারিখে যারা মাঠ পাস করবে, তারপরে যারা জয়েন করতে চাইছো তারপরে অবশ্যই জয়েন করতে পারো, অসুবিধা নেই। আর একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে আহ, এই যে কনস্টেবলের যে পরীক্ষাটা হয়েছে, কাট অফের ব্যাপারটা, যদিও দেখো যে কাট অফ যাই হোক না কেন, কেউ যদি একদম কাটাই কাটাই পাস করে থাকো, তবুও এবার হয়তো চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। আবার হয়তো কিছু বেশিও হতে পারে। কেন, তার কারণটা অন্যান্য বার কি হয়, প্রথমে প্রিলি পরীক্ষা হয়, তারপরে পিএমডি পিইটি হয়, তারপরে আবার মেন পরীক্ষা হয়, কিন্তু এবার যেহেতু একটা সিঙ্গেল পরীক্ষায় হয়েছে, তাহলে হতে পারে যে মাঠে হয়তো ভালো ক্যান্ডিডেটটা কেটে যাচ্ছে, এই জিনিসটা হতে পারে। তো দেখো যে আইডিয়া যেটা একটা পাওয়া যাচ্ছে যে সাধারণত যেভাবে পাসের হার হচ্ছে, তাতে মোটামুটি দেখতে গেলে প্রায় 40%, ঠিক আছে, 40% মিনিমাম পাস করে যাওয়ার কথা মাঠে যেরকম হচ্ছে। তাতে তোমার 60 হাজার, তাই তো, 60,000, অর্থাৎ 60,000 ক্যান্ডিডেটকে পিএমটিপিটিতে কোয়ালিফাই করানো হয়েছে। তাহলে এর যদি 40% আমরা দেখি, তাহলে যেটা দাঁড়ায় মোটামুটি 22 থেকে 24 হাজার ক্যান্ডিডেট, হয়তো মেয়েদের ক্ষেত্রে একটু কম করেছে হতে পারে। তো 22 থেকে 24 হাজার ক্যান্ডিডেট কি হচ্ছে, ইন্টারভিউর ক্ষেত্রে বসবে, এবং সবাই ইন্টারভিউ চান্স পাবে অবশ্যই। ভয়ের কিছু নেই যে আবার নতুন কাট অফ হবে, তা নয়। যারা পিএমটিপিটিতে কোয়ালিফাই করছে সবাই ইন্টারভিউয়ের ক্ষেত্রে কোয়ালিফাই হবে। তাহলে ভ্যাকান্সি রয়েছে আমাদের 12,000 মতো, 11,700, মানে 12,000ই ধরে দিলাম। তাহলে কি হয়েছে, ডবল, অর্থাৎ 2:1, অর্থাৎ দুজনে একজন চাকরি পাবে। তাহলে আমি যদি ইউআর হিসাবে বলি, ইউআরের কাট অফ হয়েছে কত, 49। এবার একজন চাকরি পেতে গেলে বা মোটামুটি একটা পার্সোনালিটি বা ইন্টারভিউয়ের ক্ষেত্রে ধরো 15-র মধ্যে 8-9 তো পেয়ে যাওয়ার কথা, তাই না? 8-9, 9-10 এরকম একটা পাওয়ার কথা। এবার বেশ কিছু ক্যান্ডিডেট থাকবে যারা হয়তো 4-5ও পাবে, তারা একদমই হয়তো কনফিডেন্স নেই, কথা বলতে পারে না ঠিকঠাক, সেরকম অনেক প্রচুর ক্যান্ডিডেট আছে, ওদের কথা বাদ দিলাম। তাহলে 9-10 নম্বর যদি আমি এমনি যোগ করি, তাহলে হয় 59। তাহলে এবার বলো যে যতজন এই যে পিএমটিপিটিতে কোয়ালিফাই করছে, সবার নাম্বার, সবার মার্কস কি ওই কাট অফের দোরগোড়াতেই থাকবে, মানে বটার জন্যই? না, তার থেকে তো বেশি আছে। তাই আমার মনে হয় যে এখান থেকে আরো +3-4 বেশি থাকলে পরে হতে পারে, ঠিক আছে, অর্থাৎ 62 বা 63 এরকম একটা কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণের জন্য যারা ইউআর ক্যাটাগরি, যারা কাট অফ থেকে মোটামুটি 4-5 বেশি আছো, তোমাদের ক্ষেত্রে এটা ভালো হবে। আবার দেখে এমনও হতে পারে যে কোনো একটা ক্যান্ডিডেট যারা কাট অফ থেকে, হয়তো আমি ধরলাম যে কোনো একটা ক্যান্ডিডেট 55 পেয়েছে, সে ধরো ইন্টারভিউ দেখা যাচ্ছে ভালো পারফরমেন্স দেখাতে পারছে না, 6 পাচ্ছে ইন্টারভিউ, তাহলে হতে পারে তার 61। এমন অনেক ক্যান্ডিডেট আছে দেখা গেল যে সে 50 পেয়েছে ইন্টারভিউ, তো এই সরি 50 পেয়েছে রিটেনে, তো ইন্টারভিউ হতে পারে যে 11-12 পেয়ে যাচ্ছে, এরকম প্রচুর ক্যান্ডিডেট আছে। তাহলে সেই ক্ষেত্রে 61 বা 62 তার কিন্তু স্কোর হয়ে যায়। তাই ইন্টারভিউর মার্কসটাও কিন্তু অবশ্যই ভীষণ ইম্পর্ট্যান্ট এখানে। তো খুব একটা চিন্তিত হওয়ার কিছু নেই। এমন হতে পারে যারা কাট অফের দোরগোড়াতেই আছে, বর্ডার জোনে আছে, তারাও হয়তো চাকরি পেয়ে যেতে পারে, এমনটাও হতে পারে। তাই শেষ পর্যন্ত আমাদের লড়াই করতে হবে, কম্পিটিশনে টিকে থাকতে গেলে মানে লড়াইটা করতে হবে, তারপরে দেখা যাক যে যা হয় হবে। তো গলাটা আমার সত্যি ভীষণ ধরে গেছে, এখন বলতে পারছি না আর বেশি কিছু। তোমরা যারা চাইছো এই কালকের মধ্যে অ্যাডমিশনটা নিয়ে রাখতে পারো, আমি তারপরে গলাটা ঠিক হলেই তোমাদের জোর কদমে ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে দেবো, এবং অফলাইনে খুব তাড়াতাড়ি শুরু করে দেবো, কারণ হাতে একদমই সময় নেই। আর যারা, যাদের ক্ষেত্রে ড্রেসটা ঠিক আছে, ইউনিফর্মটা যেটা ঠিকঠাক নেই, ড্রেসটা তোমরা অবশ্যই ড্রেসটাকে তৈরি করে নাও ইন্টারভিউর জন্য, কারণ তো পরে তখন আর কিন্তু সময় পাবে না।